যদি কেউ গরু খামার করতে চায় 6 মাস একটা গরু খামারে গিয়ে চাকরি করো ভাই, রাখাল হিসেবে। যে কোনো কোম্পানি শুরু হওয়ার পরে প্রথম 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যায় 90% কোম্পানি। যেগুলো টিকে থাকে সেটা 2.5 থেকে 3 বছরে গিয়ে আবার বন্ধ হয়। 2009-এ বিয়ে করি, বিয়ের পরে ইনকাম $1,000 ছাড়া যায়। বাংলাদেশে বেশিরভাগ মানুষই 60 বছর বয়সে গিয়ে চিন্তা করে যে সারা জীবন কী করলাম। ভাই আপনি পাবলিকলি আসলে যেভাবে টাকাগুলো নেওয়া হচ্ছে, আপনার কি কোনো ভয় কাজ করে না? যখন টেবিল হয়ে যায় বিছানা, অফিস হয়ে যায় ঘর, ক্ষুধা তৃষ্ণা, ব্যথা বেদনা, বউ বাচ্চা, কোনো কিছুই মনে থাকে না, তখন একটা কোম্পানি দাঁড়ায়। শুধু কি ফোকাস নাকি পরিশ্রমের ঘাটতি, কোনটা মনে হয়? একই ব্যবসা করে কেউ লস করে, একই ব্যবসা করে কেউ 1,000 কোটি টাকা করে। আসসালামু আলাইকুম। দ্য এগ্রিকার শোয়ের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে সবচেয়ে স্পেশাল, যার পরিচয় আসলে খুব বেশি প্রয়োজন হয় না, আমাদের সাথে কৃষি ফার্মের প্রতিষ্ঠাতা জাহিদ ভাই আছে। জাহিদ ভাই, মোটামুটি আপনার তো আমি এমন কোনো পডকাস্ট যেটা মিস দেই নেই, একদম A to Z সব কিছু আপনার ফলো করা হয়। আমার মতো, আমার ধারণা হাজারো তরুণ আপনাকে এরকমভাবে ফলো করে। আপনার আসলে এই জার্নিতে আসাটা শুরুটা কীভাবে হয়েছিল একটু যদি বলতেন, বা এই যে আসলে আমরা তো জানি যে আপনি ড্রপ আউট হয়ে আসলে এই জার্নিতে আসা। এটা লম্বা জানি। প্রথমে কৃষিতে আসার প্ল্যানটা ওইভাবে ছিল না। মানুষের প্ল্যান মাঝে মাঝে চেঞ্জ হয়। হ্যাঁ, একবার নিশ্চিত হয়ে কিছু করা যায় না যে এরকম হব। মানে আমাদের দেশে আসলে এই প্রচলিত ধারণার মধ্যে এটা কম। ঠিক আছে, যেমন আমি জুলজিতে ভর্তি হয়েছিলাম ঢাকা ভার্সিটিতে, কারণ হচ্ছে আমি ওটাতে চান্স পাইছি। আমি জুলজিতে পড়তে চাইছি এই জন্য যে আমি ওখানে গেছি এটা না। তোমরা এখানে কৃষি ইউনিভার্সিটিতে পড়তেছো, তোমাদের তো ভর্তির অ্যাডমিশন আগে প্ল্যান তো ছিল না যে আমি কৃষিতেই পড়বো আর কি। চান্স এখানে হয়েছে, পড়তে হচ্ছে। আবার কারো কারো হয় কি, মানে বাবা মা দাদা প্ল্যান করে দিছে, নানা প্ল্যান করছে যে ডাক্তার হইতে হবে, ডাক্তারিতেই পড়তেছে, প্রাইভেটে মানে সরকারিতে চান্স পায় নাই, টাকা পয়সা থাকলে মেডিকেলেই ভর্তি হয়েছে। সো আসলে কি তার ওটা ইচ্ছে ছিল, এটা তো আসলে বলা যাচ্ছে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম। আসলে আমার যেটা মনে হয়েছিল যে ঢাকা ভার্সিটি ছাড়ার সময়টা, যে আমি মার্কেটিংয়ে ভালো, তো মার্কেটিংয়ে যেহেতু ভালো কমিউনিকেশন স্কিল আছে, তাহলে এমন একটা প্রোডাক্ট তৈরি করা যাক যেটা আমি নিজে সেল করব। এখন আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে, আমি যদি বিসিএস ক্যাডার হই, রিয়েলিটি হচ্ছে বিসিএস ক্যাডারের যে লাইফস্টাইল মানুষ দেখতে চায় বেতনের টাকায় সেটা পসিবল না। আচ্ছা, আমি কত সালে 2005 সালে ছাড়ছি, যখন বেতন আরও অনেক কম ছিল। 2009-এর পর স্যালারি বাড়লো, হঠাৎ করে ভালো একটা স্যালারিতে চলে গেল। সেই স্যালারিটাও কিন্তু এখন যথেষ্ট মনে হচ্ছে না। ওটা খুব আকর্ষণীয় ছিল। আচ্ছা, যখন স্যালারিটা বাড়লো তারপরে একটা ক্রেজ আসলো যে না বিসিএস দিতে হবে। তার আগ পর্যন্ত বিসিএস অতটা আকর্ষণীয় কিছু ছিল না। তো আমি কনফিডেন্স ছিলাম যে আমি বিসিএস দিলে আমার বিসিএস হবে। অনেকে হাসবে, কি বলে বিসিএস দিয়ে মানুষ মানে গড়াগড়ি যাচ্ছে, পায় না। আমি কনফিডেন্স ছিলাম যে আমার হবে। হ্যাঁ, আচ্ছা হলে কি হবে? হলে আমি দেখলাম যে দুটো সমস্যা হবে। একটা হচ্ছে ওই বেতন আমার পোষাবে না। 2 নম্বরটা হচ্ছে যে আমি একটু অস্থির মানুষ। দেখা যাবে যে আমি আমার দায়িত্বের বাইরে গিয়ে আরও অনেকগুলো কাজ করার চেষ্টা করতেছি। যে চেষ্টা করার কারণে আমার অফিসে যারা আমার অধস্তনে থাকবে এরা দেখবে যে এই ব্যাটা কোত্থেকে আসছে, আমরা আরামেই ছিলাম, এই আমাদের বেশি বেশি কাজ করাচ্ছে। আর সিনিয়রদের সমস্যা পড়বে যে ওদেরকে বিপদে ফেলাই দিব আমি। আমি হয়তো বেশি কাজ করবো, ওরা ধমক দিয়ে বলবো যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। এবং খুব ওয়ার্ড কিছু সিচুয়েশন আছে। আমি আর্মিতে যাওয়ার প্ল্যানই করি না, কারণ আমার সারাদিন স্যালুট ঠুকতে হবে। আমি খুব স্বাধীন চেতা মানুষ, আমি স্যালুট ঠুকতে পারবো না, আর্মিতে যাওয়ার প্ল্যানও করি নাই। তো বিসিএসের ব্যাপার, যেমন আমার এক ফ্রেন্ড, ও খুব ভালো জায়গায় আছে, পদ কিছু না বলি, সকালে ওকে ফোন দিছিলাম। আচ্ছা, তো ও যখন ওর বাসায়, এই ময়মনসিংহে ছিলাম তখন, ওর বাসায় যখন গেলাম, ওকে ফোন দিছে ওর সিনিয়র অফিসার, তার পদও না বলি, সমস্যা। তো এখন ফোন ধরার আগে সে বলতেছে এই দেখ ... ফোন দিছে। তো এখন মুখ খারাপ করে বলা যাচ্ছে না, তো ... ফোন দিছে, স্যার 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 স্যার। ও মনে হয় আমি গোনার কিছুক্ষণ পথে আমি গোনা শুরু করলাম, 27 বার স্যার স্যার বললো 2 মিনিটের কলে। রাখার পর বলতেছে যে ... দেখ কতবার স্যার স্যার বলা লাগতেছে। আমি দেখলাম যে আসলে মানে লাইফটা এরকম।
তো এই জন্য বিসিএসে আমি ক্রিয়েটিভিটি দেখানোর কোনো সুযোগ নেই, এই জন্য ভাবলাম যে ঠিক আছে এটা দরকার নেই, হয় আমি মেবি বিসিএস হবে আর নয়তো আমার ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হইতে হবে। তখন ওটা হট জব ছিল আর কি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবটা কি, ডাক্তারদেরকে ঘুষ দাও বা ম্যানেজ করো বা চেম্বারের সামনে গিয়ে বসে থাকো, এটাও আমার পছন্দ ছিল না। কাইন্ড অফ আমি স্বাধীনভাবে করবো, সো আমার নিজের একটা প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। সেটা যেহেতু আমি মার্কেটিংয়ে ভালো, সো আমি মার্কেটিং করবো, আমার নিজের প্রোডাক্ট নিজে বেচবো, ব্যবসা করবো স্বাধীনভাবে। আমি ফার্স্ট ইয়ারে যখন পড়া শুরু করলাম, আমাদের যে বইগুলো ছিল আমি কোনোটাই এনজয় করতেছিলাম না। লাইব্রেরিতে একটা বই ছিল হিকম্যানের বই, অরিজিনাল কপি। তো সারাদিনে হিকম্যান বই আমি লাইব্রেরিতে গিয়ে পড়তাম, প্রতিদিনও হিকম্যানের বই আমি পড়তাম। আর সাবজেক্টে যে পড়াগুলো ছিল আমার খুব বোরিং লাগতো। আমাদের বায়োকেমিস্ট্রির একটা সাবজেক্ট ছিল, ওইখানে মোটামুটি 300 জন ক্লাস করতাম, এসি রুম ছিল এবং ওর ক্লাসটা শুরু হতো 2টা বাজে। সো মোটামুটি আমি 1:30 বাজে ডাইনিংয়ে খেয়ে দিয়ে যখন 2টা বাজে ক্লাস শুরু হতো, ওই ক্লাস করাটা খুব মুশকিল ছিল। আমি একদম লাস্টের বেঞ্চে গিয়ে ঘুমাতাম, সিরিয়াসলি আমি ঘুমাতাম। 40 মিনিটের মতো আধা ঘন্টা আমার খুব চমৎকার ঘুম হতো। হ্যাঁ আমি আর ব্যাগ রেখে আমি শুয়ে পড়তাম। বেঞ্চ ছিল সুন্দর, পিছন দেখা যায়। একদিন ধরা গেছিলাম, স্যার কীভাবে যেন পিছনে চলে আসছিল, কিন্তু আমি আরামে ঘুমাচ্ছিলাম আর কি। ঘুমের ডিস্টার্ব করে ফেলছে স্যার। তো আসলে এরপরে আসলে দেখলাম যে যেহেতু আমার মেধা আছে, টাকা নাই, তাহলে আমার একটা সাবজেক্ট বেছে নিতে হবে যেটাতে হচ্ছে মেধা কাজে লাগানো যাবে। সো তখন আমি আসলে ওয়েব ডেভেলপমেন্ট, ব্লগিং এদিকে চলে গেলাম, এটা মেধাভিত্তিক কাজ। সাথে সাথে মার্কেটিংয়ের ক্লাস শুরু করলাম ঢাবিতে লুকায়া। মার্কেটিংয়ের বই টই পড়লাম, অনার্স লেভেলে যে বইগুলো আছে। স্যাররা অতটা খেয়াল করে না, 2 বছর পরে ধরা খাইছি আর কি, এরকম পরে ধরা খাইছি। যাই হোক, কয়েকটা ভালো স্যারের কাছে ক্লাস করার সুযোগ হয়েছিল আর কি। যাই হোক, মার্কেটিংয়ের বইটাই পড়লাম, দেন ফিনান্সের বইগুলো পড়লাম, তারপরে ম্যানেজমেন্টের বইগুলো, অনার্স লেভেলের। তারপর সাইকোলজি বইগুলো খুব ইন্টারেস্টিং ছিল, যোগেন্দ্র স্যারের বই খুবই ইন্টারেস্টিং একটা বই। তো মানে বাড়িতে মানে ঢাবি ছেড়ে দেওয়ার পরে আমাকে আরও বেশি পড়াশোনা করতে হয়েছে বাসাতে। তখন আমি আসলে একলা থাকি আর কি, একটা সাবলেট একটা ফ্যামিলির সাথে থাকতাম, ওই পড়াশোনা করতাম আর কি সারাদিন। মানে এই যে আপনার হলো যে কৃষিতে আসলে মানে এটার প্রতি ইন্টারেস্ট কেন জাগছে আসলে? আপনি তো অনেক কিছু নিয়ে পড়াশোনা করতে পারতেন বা অনেক সেক্টরে তো যেতে পারতেন যদি আপনি প্রোডাক্টিভিটির কথা আমার আসলে আইটি ক্যারিয়ার 16-17 বছরের, 2007 সাল থেকে ব্লগিং করতাম ফার্স্টে। অ্যাডসেন্স থেকে ভালো একটা আর্নিংস আসতো। গ্লিটার গ্রাফিক্স নামে একটা গ্রাফিক্স আছে, এইটা সম্ভবত বাংলা ভাষায় আমি প্রথম করছিলাম। এবং তখন হাই5 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 3 নম্বর ওয়েবসাইট ছিল আর কি। 1 নম্বরে ইয়াহু, 2 নম্বর সম্ভবত গুগল, 3 নম্বরে হাই5। মাই স্পেস 5 নম্বর। ফেসবুক সম্ভবত 100-এর মধ্যে ছিল কিনা ওই সময়টা, ফেসবুক পরে সামনে আসছে, কিন্তু ওটা সোশ্যাল মিডিয়া সাইট এবং খুব জনপ্রিয় ছিল। সো ওইখানে গ্লিটার গ্রাফিক্সটা হচ্ছে ঈদ মোবারক লেখা চিকমিক চিকমিক করে না জিফ ফাইলগুলো, এখন অনেক দেখা যায়, ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস এই টাইপ যেগুলো, ওইটা বাংলায় করছিলাম আর কি। সো ওইটা বাংলায় করছিলাম এবং ওটা হচ্ছে যে হাই5-এর যে ওয়ালে HTML সাপোর্ট করতো। সো আমি যে ওয়েবসাইট করছিলাম ওটা গ্লিটার গ্রাফিক্সটা দেওয়া থাকতো, পাশে একটা ক্লিক করলে ওই কোডটা HTML কোড কপি হয়ে যেত, এটা তোমার প্রোফাইলে গিয়ে আমি যদি পেস্ট করে দিতাম তাহলে ওই ইমেজটা তোমার প্রোফাইলে শো করতো। এখন ধরো তোমাকে হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন জানাচ্ছি, তারপরে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স জানাচ্ছি। সো একটা কন্টেন্ট খুব ভাইরাল হয়েছিল ওই সময়টা, মানে তখনও ভাইরাল ওয়ার্ডটা আবিষ্কার হয় না, এখন হয়েছে। ওটা মোটামুটি কয়েক লাখ প্রোফাইলে পেস্ট করা ছিল। আমি এমন কোনো মেয়ে পাই না ওই সময় যার প্রোফাইলে ওইটা ছিল না। সেটা হচ্ছে তোর মতো ডাইনি আর একটাও পাইনি। ঠিক আছে, এইটা খুব ভাইরাল ছিল ওই সময়টায়। তারপরে 2008-এর ভ্যালেন্টাইন্স ডেতে আমি একদিনে মনে হয় $3,338 আর্ন করছি একদিনে। সার্ভার ডাউন হয়ে গেছিলো যে কারণে ইনকাম 5,000 ক্রস করে নাই। ব্যান্ডউইথ এত বেশি খেয়ে ফেলছে যে আসলে ওই দিন হঠাৎ করে ভিজিট যে হ্যাপি ভ্যালেন্টাইন্স জানাচ্ছে, তখন তো নতুন নতুন এটা চলে আসে। তো এরপরে আসলে ফরেক্স নিয়ে আর্টিকেল লেখার কিছু কাজ পাই। তারপরে 2009-এর এদিকে অ্যাডসেন্স থেকে আমার ইনকাম আসে। 2009-এ বিয়ে করি, বিয়ের পরে ইনকাম $1,000 ছাড়াই যায়। হ্যাঁ, দেন 2011-তে সফটওয়্যার ফার্ম ওপেন করি, প্রচুর গভর্নমেন্ট কাজ করছি।
গভর্নমেন্ট প্রজেক্ট করছি, কয়েকটা জেলা পুলিশের ওয়েবসাইটের কাজ করছি, অতটা নাম করে না, বাট আমি লোকাল প্রজেক্ট করছি, প্লাস 1000+ প্রজেক্ট করছি। তো 2014 সালের দিকে গিয়ে আমার মনে হলো হঠাৎ করে একদিন কাজ করছিলাম রাত্রে, সেটা হচ্ছে আসলে লাইফ থেকে আমি কি চাই। এটা একটা প্র্যাকটিস তোমাদেরকে বলি আর কি। এটা হচ্ছে ধরো একটা মানুষের মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, সে পড়াশোনা করতেছে বা পড়াশোনা শেষ করছে অথবা পড়াশোনা করতেছে, তার একটা মানে মানে এটাকে কি বলে একটা না এক্সপেরিমেন্ট করা উচিত নিজের সাথে। সেটা হচ্ছে যেমন ধরো তোমাদেরকে আমি উল্টা কোশ্চেন করি, মানে উল্টা পডকাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে ধরো তোমার লাইফের যতগুলো স্বপ্ন আছে, যত স্বপ্ন আছে, এটা মানে লিমিট দেওয়া হলো না যে তোমার টাকার কোনো লিমিট নাই, কি কি ড্রিম আছে তোমার, মানে কি চাহিদা। ধরো কারো আসে চাহিদা যে আমি একটা সুন্দর বাড়ি করব, আমার ম্যাকলারেন গাড়ি লাগবে, ওটাই ম্যাক্সিমাম লিমিট ক্রস করে যাও, তারপরে প্ল্যান করো। দেখি বলো তো আমার এত বেশি আসলে। আচ্ছা, এগুলো তোমার অ্যাচিভ করা হয়ে গেল ধরো, এরপরে তোমার কি চাহিদা, এরপরে তুমি কি চাও, এগুলো তোমার আছে, তারপরে তোমার চাহিদা কি, তুমি এরপরে তুমি কি চাও, একটু চিন্তা করে দেখো যে হ্যাঁ আমার এগুলো এই সবগুলো নিট পূরণ হয়ে গেছে, পড়াশোনা করে ফাটাই ফেলছি, যা যা দরকার সবকিছু আছে, তারপরে কি দরকার। এটা নিয়ে আমি কয়েকদিন আগেও চিন্তা করছিলাম ভাই, আপনি যে প্রশ্নটা করতেছিলেন। আমি তাহলে চিন্তা যেহেতু করা আছে, তুমি তাহলে দ্রুত অ্যান্সার দাও। আমি আসলে চিন্তার জায়গাটা ছিল যে আমি লাইফে সবকিছু পেয়ে গেছি, তাহলে তো আমার আর কিছু চাওয়া থাকতেছে না, তাহলে আমি আসলে লাইফে কিসের জন্য পরিশ্রম করবো, এরকম একটা প্রশ্ন আমার মধ্যে। তারপর তুমি পেয়ে গেছো, তারপর তুমি কি করতে চাও? তখন আমি আমার নিজের ক্ষেত্রে যে উত্তরটা আমি খুঁজে পেয়েছিলাম সেটা হলো যে আমি এরপরে যতটুকু করব, যা আর্ন হবে আমার চাহিদার পরে সবটুকু আমি আমাদের একজন সৃষ্টিকর্তা আছে তার খাতা আমি ব্যয় করবো, এরকম আমার তখন চিন্তা ভাবনাতে এটা কাজ করছিল। এবং আমি ওইভাবে আসলে, কারণ আমি একটা টাইমে চিন্তা করতে করতে আমার কাছে মনে হয় যে আসলে আমি যদি লাইফে সব কিছু পেয়ে যাই, তারপর তার আমার কষ্ট করার বা পরিশ্রম করার কিছু থাকে না, তাহলে আমি কেন করব। তো আমি ওই জায়গা থেকে যেটা ডিসিশন নিলাম যে আমি আমার যেই আর্ন বা যেই টাকাটা আসবে সেই টাকাটা আমি ওই খাতগুলোতে ব্যয় করব, যেটা আমার যেটা শান্তির জায়গাটা থাকে যে মানুষকে সেবা করা, ওই খাতটাতে মানে যত পারবো, বা ইসলামিক ক্ষেত্রে যে সেবাটা থাকে। এটা হতেছে একটা মানুষের আসল ড্রিম, মানে লাস্ট গোল, অরিজিনাল গোল। সামাজিকতা জড়িত, এগুলো শো করতে হবে, এগুলো দেখতে হবে, এরপরে কি চাহিদা, ওইটা হতেছে একটা মানুষের আসল। যে আমি হ্যাঁ সব কিছু পেয়ে গেছি, রিটায়ার করবো, তারপরে আমি কি চাই। আমি হিসেব করে দেখলাম আমার একটা বাড়ি হলেই চলে, গ্রামের ভিতরে অত দামি কিছু হতে চলবে না, টিন শেড হলেই হবে, একটা পুকুর দরকার, ভালো একটা ইন্টারনেট লাইন দরকার, আনলিমিটেড বই দরকার, এটুকুই, এটা হলেই চলে। বাকি সব তো যার যার জন্য যা কিছু দরকার সেগুলো তো আমি পূরণ করেই ফেলছি, তারপরে তো এটুকুই দরকার। এটা হচ্ছে আসল। তো ওটা যখন মানে চিন্তা হলো, তারপর চিন্তা করলাম যে আমার তো গ্রামে একটা বাড়ি আছে, হ্যাঁ বাড়ির সাথে একটা পুকুরও আছে 1 বিঘার, আর ইন্টারনেট লাইন আছে কিনা সেটা গিয়ে চেক করতে হবে। তখন হচ্ছে তোমার জিপি মডেম চলে আর কি, বাংলা লাইনের বা জিপির মডেমগুলো। তো আমি তারপর দিন আমি বগুড়ায় চলে গেলাম, বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে তোমার হচ্ছে 10 ফিট 12 ফিট একটা বাঁশ কাটলাম, বাঁশ কেটে সে বাঁশের আগে 10 ফিট 10 মিটার একটা কেবল কিনলাম, বাঁশের আগায় ওই মডেমটা লাগালাম, আর ঘরের ভিতরে নেট চেক করে দেখলাম হ্যাঁ নেট পাচ্ছে, ঘরের ভিতরে পাচ্ছে না কিন্তু 10 ফিট বাইরে দিলে পাচ্ছে। এটা হচ্ছে আগস্ট মাসে 2000। তো আমি ওই দিন রাত্রে ঘুমাই নাই, ভোরবেলা ফজর ওয়াক্তে নামাজ পড়তে উঠছে বউ, ওকে বললাম যে এটা করি। তো ও প্ল্যান করলো যে এটা, আমি পরে বললাম যে আমার 2 বছর লাগবে এটা এগুলো এখানকার সব কিছু গোছায় নিতে। তো বলতেছে যে চলেই যদি যাই তাহলে মিশে 2 বছর এখানে সময় নষ্ট করা কি দরকার, এই মাসেই চলে যাই। তো আমাদের বাসা ভাড়া যেহেতু 2 মাসে অ্যাডভান্স করা, তাহলে বাসা আমি যদি 2 মাস আগে না বলি তাহলে 1 মাসে বাসা ভাড়া কেটে রাখবে। অবশ্যই। তো দুজন মিলে সিদ্ধান্ত নিল কেটে রাখলে রাখুক, কিন্তু মনে চাইছে যাবো চলে যাই। আমার বউটা আমার মতোই একটু পাগল টাইপ, ঠিক আছে। হ্যাঁ, যেমন উগান্ডা যাবা কিনা, হ্যাঁ চলো যাই। তাহলে মানে ওকে যদি এটা প্রশ্ন করা হয় যে চলো উগান্ডা যাই, তাহলে ও প্ল্যান করা শুরু করে কি নেবে, না করবে এটা না, এর পরের কোশ্চেন হচ্ছে তাহলে এটা কি করা যায়, এরকম আছে। সো ওর উৎসাহে আমরা ওই মাসে 29 তারিখে চলে গেলাম। হ্যাঁ, তো গ্রামে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে এর আগে থেকে আমি কৃষিভিত্তিক অনেকগুলো দেখতেছিলাম। তো 12 সালের দিক থেকে 11-12 সাল থেকে আফ্রিকানে পড়াশোনা শুরু, তারপরে প্রচুর
এগ্রো প্রজেক্টগুলো ভিজিট করা শুরু এখানে করলাম। একটা প্রশ্ন থাকে ভাই, সেটা হলো যে আপনি কেন আসলে, আমি এটা আপনার যখন পডকাস্টগুলো দেখতাম, আমি কম বেশি জানি, তারপরে আমাদের অডিয়েন্সের জন্য এটা আসলে জানানো দরকার। সেটা হলো যে মানে এত দেশ থাকতে কেন আফ্রিকাকে চয়েস, মানে এটার একটা আসলে অন্যতম কারণ কি যে বা তারপরে আমরা দেখলাম যে উগান্ডাতে এখন আপনি 5,000 একর জায়গা নিয়ে কাজ করতেছেন, এই জায়গাগুলোকে কেন আপনি আসলে টার্গেট এই করছেন? সিরিজটা শেষ করে তারপরে এটা অ্যান্সারে আসি। গ্রামে গেলাম, তারপরে মনে হলো যে গ্রামে যাওয়ার পর বুঝলাম যে পোটেনশিয়ালটা কি। হুম তো তখন মনে হলো যে আইটি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আছে, আইটি এবং এগ্রিকালচার দুটোকে যদি ম্যাচ করতে পারি, যেমন এখন আমাদের গরু মাংসে আমরা প্রোডাক্টিসিবিলিটি দিচ্ছি, হুম 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 সামনে হয়তো আমরা গরুতে আইওটি ইউজ করব, হুম ঠিক আছে। ঘাসের জমিতে হয়তো অটোমেটিক পানির লাইনের ব্যবস্থা করবো, যে আর্দ্রতা চেক করে অটোমেটিক পানি চলে যাবে, আমাদের ওর পানি কখন সেচ দেবো না দেবো ওটা ভাবার দরকার নাই। হুম হ্যাঁ, তারপরে হয়তো একটা গরু, যেহেতু 5,000 একর 20 বর্গ কিলোমিটার, গরু একটা লাইন ছেড়ে চলে গেছে, হুম তারপরে তো ফেরত নিয়ে আসতে হবে। এখন ও তো ম্যাপের বাইরে চলে গেলে ওকে সিগন্যাল, আমার কাছে সিগন্যাল চলে আসবে যে আমার লোকেশনের বাইরে চলে গেছে। এখন তারে পাঠানোর জন্য কি একটা লোক পাঠাবো না ড্রোন পাঠাবো? ড্রোন যাবে, ওরা খেদা নিয়ে চলে আসবে। হুম 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 সো এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করা সম্ভব। এখন আইটিতে ডাটা গুলো থেকে ডাটা মাইনিং হোক বা আইওটি দিয়ে হোক বা এই ধরনের যে কাজগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে এই যে কাজগুলো করা সম্ভব, কি কি করা সম্ভব, কি কি করা সম্ভব না, এইটুকু তো বুঝি। অবশ্যই। আহ, তাহলে এগ্রিকালচার আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো অনেক ভালোভাবে। আর একটা ব্যাপার, যেমন দেখা যাক যে আমরা যেমন উগান্ডাতেই আমরা চিন্তা করতেছি যে আমরা করব, ড্রাগন করব। সো ড্রাগন 1,000 করে ড্রাগন করলে মোটামুটি $3-4 মিলিয়ন সেল করা যাবে, কিন্তু এটা যদি পাউডার ফরম্যাট করে বেশি আরও 1-2 মিলিয়ন বেশি প্রফিট হবে। বেচব কোথায়? এটা হয়তো B2B সেল করতে হবে, বাইরের কোনো কারোর কাছে এক্সপোর্ট করতে হবে। আর একটা হচ্ছে নিজেদের ব্র্যান্ড তৈরি করে আমেরিকাতে অথবা ইউরোপে ব্র্যান্ড তৈরি করে আমরা এটা অ্যামাজনে নিজেরাই সেল করতে পারি। মানে অ্যামাজন FBA-তে কীভাবে বিজনেস করতে হয় সেই বিষয়ে আমি নিজেই জানি, থার্ড পার্টি কাউকে দরকার হবে না। হ্যাঁ, ওখান থেকে সাকসেসফুলি আমি ইনকাম করছি। সো এই অ্যাডভান্টেজগুলো আমি পাচ্ছি। এখন ধরো আমাদের ওয়েবসাইটে যত গ্রাফিক্স আছে আছে, আমি যখন প্রথম শুরু করি আমার কাছে টাকা ছিল না, ওই ওয়েবসাইটে ওই গ্রাফিক্স ওগুলো বানানোর জন্য যে পরিমাণ টাকা খরচ করতে হতো 3-4 লাখ 5 লাখ, ওটা লাগে নাই। ওগুলো সবই ওয়েবসাইট বানানো, কন্টেন্ট লেখা, লোগো বানানো, কোড করা, এগুলো সব আমি নিজে করতে পারতেছি। সো এখানে আমার একটা এটাকে কি বলে, অনেক কিছু সেভ হয়েছে আর কি। হ্যাঁ, আর এখন তোমার ওই কোশ্চেনে আসি আর কি। আফ্রিকা, প্রথম হচ্ছে আফ্রিকা কেন, তারপর হচ্ছে উগান্ডা কেন। আফ্রিকা কেন হচ্ছে এটার যেহেতু ভাই আপনি একদম সিকোয়েন্স মেনটেন করে আসতেছেন, তার আগে তাহলে একটা প্রশ্ন থেকে যায়, আপনি কি দেশে কি কোনো এটা নিয়ে কি ট্রাই করেননি, বা প্রথম থেকে কি আসলে কি টার্গেট কি দেশের বাইরে? আমাদের যেটা থিঙ্ক বিগ, বড় করে চিন্তা করতে হবে। এখন আমাদের বাংলাদেশের নিয়মিত হচ্ছে যে আমরা করব, এটাকে কি বলে, ছোট একটা চিন্তা করব, ওই গন্ডির বাইরে যাওয়া যাবে না। ওই বিশেষ দাও, ব্যবসা করলে তোমার গ্রামের বাড়িতে জমি আছে সেখানে যাও, ঠিক আছে। অন্য এলাকায় গিয়ে করলে নিরাপত্তার অভাব, এই সমস্যা, সেই সমস্যা, অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, তো এই সমস্যা সবগুলোকে এক সাইডে রাখো। এখন ধরো ওয়েস্টার্ন বই পড়ছি ছোটবেলায়, বা এখনো পড়ি, বিমানে যখন ধরো নেটের থেকে কিছুই থাকে না, ওয়েস্টার্ন বই পড়ি বা মাসুদানা পড়তে পড়তে চলে যাই। একই বই হয়তো রিভাইজ দিই, অথবা 3 গোয়েন্দা অথৈ সাগর বের করে পড়তেছি। এবার আসার সময় অথৈ সাগর 1-2 পড়ে শেষ করলাম আর কি। এটা মনে হয় 11তম বা 12তম বার রিভিশন দিলাম আর কি ছোটবেলাতে, 94 সালের পর থেকে এখন পর্যন্ত, মানে গত 30 বছরে হয়তো মানে কয়েকবারই ফেলছে আর কি। তো এই বইগুলোতে যেটা দেখানো হয়েছে যে 30,000 মানে 5,000 গরু নিয়ে ক্যাটল ড্রাইভ করতেছে। হ্যাঁ, তো ছোটবেলায় যখন পড়তাম, আমাদের কিন্তু ছোটবেলায় অনেক ধরনের মানুষের স্বপ্ন থাকে যে আমি আইসক্রিমের দোকানদার হব, আইসক্রিম দোকান, যখন মনে চাবে আমি কুলফি খাবো। ছোটবেলায় ফ্যান্টাসি থাকে না? আচ্ছা, যেমন ছোটবেলায় একটা ফ্যান্টাসি যে দুধ চুরি করে, মানে ডানোর গুঁড়ো দুধ চুরি করে খাচ্ছি, মা বকা দিতেছে। তখন একটা প্ল্যান করলাম যে বড় হই আমি একদিন একটা পুরো বক্স নিয়ে বসে যাব, ডানোর বক্স নিয়ে বসে যাব। এখন তোমাদের কি এরকম কখনো ইচ্ছা হয়েছে না ছোটবেলায়? করছো কখনো? হ্যাঁ অবশ্যই, আমি ট্রাই করি এই কাজটা। আচ্ছা, আমি ডানোর ধরো একটা কিনে নিয়ে এসে পুরো প্যাক নিয়ে খেয়ে দেখলাম। মা ছোটবেলায় বলতো যে পেট খারাপ হয়, আমি পুরো একটা 1 কেজি 1.5 কেজি ডানোর প্যাকেট রাতে খাইলাম, খেয়ে পেট খারাপের ওষুধ টষুধ সাজায় রাখছি যে আজকে অবস্থা খারাপ আছে, কিন্তু দেখলাম যে পেট খারাপ হয় না। তো এখন ছোটবেলাতে প্ল্যান করছি যে ক্লাস 5-6-এ প্ল্যান করছি যে কি হলো যে আমি করব, এটাকে কি বলে, আমি একটা রেঞ্জের মালিক হব।
এটা করতে হবে, একটু গান বেল ঝুলাইতে হবে, ঠিক আছে। যেমন এবার গিয়ে আমাকে AK-47 শুট করা শিখতে হবে, আচ্ছা আচ্ছা জরুরি। এটা লাইসেন্স করা AK-47 আমার কাছে নিজের কাছেও রাখতে হবে একটা ফার্মে। আচ্ছা হ্যাঁ, তো একটু রিস্ক আছে। হ্যাঁ, তো তাহলে এখন করব না কেন? বলে না যে জীবনের চাপে আর হচ্ছে সংসারের চাপে আমি এই স্বপ্ন পূরণ করতে পারি নাই, ওই স্বপ্ন পূরণ করতে পারি নাই। হ্যাঁ, যেমন ছোটবেলায় ইচ্ছে ছিল আমি গিটার বাজানো শিখবো, ওটা স্বপ্ন ফিল আপ হয় নাই। তারপরে এক ছোটবেলায় মনে হতো যে আমি কারীদের মতো সুন্দর তেলাওয়াত করা শিখবো, ওটা হয় না। এবার আমার সুযোগ আছে, কারণ ওখানে যে সন্ধ্যার পরে ওখানে কোনো কাজ নাই, আমি কি করবো? আচ্ছা আচ্ছা এবার আমি এটা শিখে ফেলবো আর কি। গলা মোটামুটি ভালো আছে, চেষ্টা করে দেখা যেতে পারে। তো এখন এই স্বপ্নগুলো কেন, মানে স্যাক্রিফাইস কেন করবো? স্যাক্রিফাইস করবো না। লাইফের মানে এটার জন্য স্যাক্রিফাইস করতে হবে, ওটার জন্য বাস্তবতা কঠিন কষাঘাতে এই হয়েছে সেই হয়েছে, আমি স্বীকার করি না, ঠিক আছে। ওই বাস্তবতার সাথে ফাইট করে দেখবো। আমি 60 বছর বয়সে যখন মরে যাব বা যখন মারা যাব, বা এমন হতে পারে যে হয়তো সোমালিয়ার কোথাও একটা দ্বীপের কোনো একটা জায়গায় গেছে, সিংহ এসে আমাকে অ্যাটাক করে মারে ফেলছে। হ্যাঁ, মারে ফেলুক, কিন্তু আমি সোমালিয়াতে যাবই। আচ্ছা, তো এখন মরে যাওয়ার সময় আমি আফসোস করতে চাই না যে আমি চেষ্টাটা করি নাই। আল্লাহ রিজিক দিলে তো আমার চলে আসবেই। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করি নাই, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি নাই, এই আফসোস করতে চাই না। যেখানে আসলে মৃত্যু অনেকটা, আপনি জানেন যে এখানে গেলে আমার এর ক্ষতি হতে পারে, তাহলে আপনি কেন সেই জায়গায় গিয়ে চেষ্টা করবেন? কেন আপনার তো আরো অল্টারনেটিভ অনেক জায়গা থাকতে পারে। কারণ মৃত্যুটা তো অবশ্যম্ভাবী। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমার তো নিজের সাথে নিজের একটা জেতার ব্যাপার আছে, নিজের সাথে নিজের কমিটমেন্টের ব্যাপার আছে। হ্যাঁ, যেমন দেখা যাক যে ধরো মেডিকেলে চান্স পাই নাই, এটার কারণে আমার লাইফে অনেকগুলো নেগেটিভ ঘটনা ঘটছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা মেডিকেল কলেজ করা যেতে পারে, অথবা একটা মেডিকেল হসপিটাল, মানে একটা ক্লিনিকের মালিক হওয়া যেতে পারে। ডাক্তার হতে পারি নাই, তা ক্লিনিকের মালিক হতে তো আর বাধা নাই। That's it. আপনাকে যে প্রশ্নটা করলাম যে ভাই তারপরে উগান্ডাতে আসলে যাওয়া হয়েছে আপনার, এখন তো আমি যতটুকু জানি যে আপনি খুব ভালো মতো জায়গায় গুছিয়ে এখন দেশে আসছেন, তো আসলে ওখানে কি কি কাজ করা হচ্ছে মেনলি? এখন আসলে আমি এবার গিয়ে কাজ শুরু করব। এখন যেটা আমাদের বাউন্ডারি রাস্তা করা হয়ে গেছে, জমিতে যাওয়ার, গাড়ি নিয়ে সোজা রাস্তায় মানে জমিতে যাওয়া যাবে। দেন সীমানা পিলারগুলো 100-200 মিটার পর পর বসানো হয়েছে, পুরোটা না, কারণ পুরো জমি আমি এখনো দেখতে পারি নাই। মোটরসাইকেল মানে ডার্ট বাইক অথবা ঘোড়া ছাড়া সম্ভব না পুরো জায়গাটা ঘুরে দেখা। তো এবার গিয়ে আসলে এটা করব, এবং এবার গিয়ে আসলে ফাইনালি কাজ শুরু হবে আর কি, জমিতে ঘর করা। এখন যেমন ইট তৈরির কাজ চলতেছে আমাদের ওখানে, কিছু ওখানকার ইট তৈরির পদ্ধতি আমাদের মতো না, ওইখানে হয়তো 5-10 হাজার ইট রেডি করে ওখানে আগুন ধরায় দেওয়া হয়, সেটা কাজ চলতেছে, 6 জন কাজ করতেছে। আর এবার গিয়ে আসলে ঘর তৈরি করে ফাইনালি কাজ শুরু হবে একদম জিরো থেকে। দেশ এবং দেশের বাইরে আসলে চ্যালেঞ্জটা কতটুকু পার্থক্য দেখতেছেন, বা ওই জায়গায় গিয়ে আসলে কতটুকু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? চ্যালেঞ্জ, নতুন সংস্কৃতি, নতুন খাবার দাবার, সব কিছু নতুন। চ্যালেঞ্জ, এইসব চ্যালেঞ্জ না, এটা তো অ্যাডভেঞ্চার। আচ্ছা ভাই, আমাদের আসলে রায়হান তো বললো যে আসলে পডকাস্টের আমাদের একটা লক্ষ্য হলো যে, সেটা হলো যে আমরা যাতে এই যে তরুণ যারা আপনাদের, বিশেষ করে আপনাকে দেখে অনেক তরুণরা আসলে এই সেক্টরটা বা উদ্যোক্তা হতে অনেক বেশি আগ্রহী হচ্ছে। তো আপনার আসলে এই উদ্যোক্তা লাইফটা যখন শুরু হয়েছিল, তখন আপনার কাছে মনে হয়েছিল যে আসলে আমার সামনে এরকম বাধা আসতে পারে, তার জন্য আপনি প্ল্যানিং করে প্রথম থেকে এইভাবে আগানো শুরু হয়েছিল? মানে স্টার্টিংয়ের ক্ষেত্রে কি কি চিন্তা ভাবনা করে আসলে? আমরা 2004-05 সালের দিকে এক বড় ভাইয়ের কাছে আমরা ট্রেনিং করতাম, উনি আমাদের মার্কেটিং ট্রেনিং করাতো। আমরা ঢাকা ইউনিভার্সিটি মিলে আপনার 10 জনের মতো আমরা প্রতি বৃহস্পতিবার রাত্রে ট্রেনিং হইতো আমাদের। ট্রেনিংয়ের সাবজেক্ট অনেক রকম থাকতো। তো ওখানে আতিফ ভাই, উনি পাকিস্তানি একজন, আতিফ ভাই আমাদের একটা গল্প বলছিল ওই সময়টায়। বয়স কম ছিল, ওই গল্পগুলো মাথায় গেঁথে গেছে আর কি। তো একটা হচ্ছে, তোমরা তো বায়োলজি পড়ছো,
প্রজাপতি তো একটা যখন একটা মথ, তাই না? প্রজাপতি ডিম ফুটে বাচ্চা হয়, তারপর তার শরীর থেকে কাইটিনের মানে পদার্থ বের হয়, তারপর তার হচ্ছে বাদামের খোসার মতো তার সারা শরীরের চারপাশে একটা কাইটিনের আবরণ হয়, রেশম গুটিরও হয় বাদামের মতো ওই সাইজেরই। তো এরকম একটা প্রজাপতি সে জন্ম নিছে, তার কাইটিনের আবরণের মধ্যে সে আটকা পড়ছে, এবং সে তার পাখা দিয়ে গুতাগুতি করতেছে চারপাশে। হ্যাঁ, ওই আবরণটা ভেঙে সে বের হয়ে আসবে। তো এই প্রজাপতি মানে সন্ধ্যাবেলা এর গুতাগুতি শুরু করে, সারা রাত ধরে গুতাগুতি করে, এবং ভোরবেলা সে ওটা ভেঙে বের হয়ে আসতে পারে। এখন এই যে সে সংগ্রাম করতেছে, তুমি খুব দয়ালু, তোমার ওকে দেখে খুব মনে হলো যে ঠিক আছে, এ তো খুব কষ্ট করতেছে, একে একটু কেটে দিই, মানে একে ব্লেড দিয়ে কেটে বের করে দিই, তাহলে সে বের হয়ে আসবে, হেল্প করি। আচ্ছা, তো সে আসলে প্রজাপতি এই পাখাতে ধাক্কা দেখি করে এই কারণে যে যাতে ওর পাখাটা শক্ত হয়, ওর যে দেহ, এই দেহটাকে নিয়ে ওড়ার মতো শক্তি অর্জন করে। সে সারা রাতে এটা প্র্যাকটিস করে, যখন তার পাখাটা ওই পরিমাণ শক্ত হয় তখন সে বের হয়ে এসে উড়ে এবং খাবার সংগ্রহ করতে পারে। আর তুমি যে মাঝখানে হেল্প করলা, ও তো বের হয়ে আসবে, উঠতে পারবে? উঠতে পারবে না, মারা যাবে আলটিমেটলি। কিন্তু তাকে যদি মানে সে যদি নিজের যোগ্যতায় বের হয়ে আসতে পারে, উঠতে পারবে, খাবার সংগ্রহ করতে পারবে, দেখতে খুব সুন্দর লাগবে। সৃষ্টিকর্তা আসলে আমাদের সামনে অনেকগুলো ধরনের বাধা দেয়, চ্যালেঞ্জ সামনে নিয়ে এসে দেয়। এই চ্যালেঞ্জ এবং বাধাগুলো এই জন্য এনে দেয় যেন আমরা সেই বাধাটাকে ভেঙে নেক্সট যে সাকসেসটা আমাদের আসতে যাচ্ছে, সেই সাকসেসটা অ্যাডপ্ট করার মতো, গ্রহণ করার মতো যোগ্য হয়ে উঠি। অবশ্যই 100%। এই যে আমাদের দেশে এখন যে খারাপ অবস্থা চলতেছে, এই খারাপ অবস্থাগুলো কেন আসতেছে? এই জঞ্জালগুলো সাফ করে তারপরে না আমাদের দেশটা নিজের পায়ে দাঁড়াবে। তো আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদেরকে আমাদের সামনে বাধাগুলো দেয় এই জন্যে, যাকে যত বেশি ভালোবাসে তার সামনে তত বেশি বাধা দেয়। এই বাধাগুলোকে বাধা না বলে চ্যালেঞ্জ হিসেবে নাও, এবং এই চ্যালেঞ্জগুলো জিতবা যখন, তখন দেখবো যে আগের চেয়ে আরো বেশি ডেভেলপমেন্ট আসছে তোমার। তো যার অনেক বেশি সাকসেস দরকার, তার লাইফে অনেক ধরনের অনেক বেশি বেশি বাধা দরকার। মানে আল্লাহ চায় যে তোমাকে প্রিপেয়ার করে নিতে, তুমি যেন ওই নতুন সাকসেস এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার মতো যোগ্য হয়ে ওঠো। তো কোনো বাধাকে বাধা মনে করা যাবে না, সবগুলো বাধাকে চ্যালেঞ্জ মনে করতে হবে। যেটা শিখবে, হ্যাঁ, ওই যে তুমি শক্ত হয়ে, যত শক্ত ডেভেলপমেন্ট। সো আমাদের প্রচুর মানে বাধা দরকার, চ্যালেঞ্জ দরকার সামনে, যেন আমরা মানে ওই আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে বা নিজের লাইফে সাকসেসফুল হতে চাইলে অবশ্যই প্রচুর বাধা দরকার। সো এই জন্যে ওই যে একটু আগে বললাম যে অ্যাডভেঞ্চার অথবা চ্যালেঞ্জ, এগুলো দরকার। অ্যাকসেপ্ট ইট। যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে, এক নম্বরটা হচ্ছে যে মানে আমাকে এখন আরেকটু পেছনে গিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাকে অনেকে এখনই সাকসেসফুল মনে করতেছে। নো, আই এম নট সাকসেসফুল না। আমার এখনও জার্নি মাত্র শুরু, 3 বছর পার করছি। যে কোনো কোম্পানি শুরু হওয়ার পরে প্রথম 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যায় 90% কোম্পানি। যেগুলো টিকে থাকে সেটা 2.5 থেকে 3 বছরে গিয়ে আবার বন্ধ হয়। এই ধাক্কা যারা পার করতে পারে তারা 7ম বছরে গিয়ে আরেকটা ধাক্কা খায়। 7ম বছরের ধাক্কা পার করতে পারলে মোটামুটি 20 বছর টিকে যায়, 20 বছরে গিয়ে আরেকটা ধাক্কা খায়। এগুলো হচ্ছে গ্রামার। আমরা মাত্র 3 বছর পার করছি। এই বছর পার করলে আলহামদুলিল্লাহ আমরা এখনও স্ট্রাগল করতেছি। এখনই আমাকে সাকসেসফুল বলা যাবে না। আমরা কাজ করতেছি, আরও 3 বছর দরকার কাজ করার। আর সাকসেসের ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে এটাকে কি বলে, যেহেতু ক্রাউড ফান্ডিং করতেছি, সাকসেস তখন আসবে যখন সবার টাকা রিটার্ন করে দেওয়ার পরে কোম্পানির হাতে যথেষ্ট টাকা পয়সা থাকবে এবং আমাদের বিনিয়োগকারীরা আমাদেরকে দিয়ে প্রফিটেবল অবস্থায় থাকবে। সো আমরা মাত্র শুরু করতেছি, মানে একটা ধাপ শেষ করছি সাকসেসফুলি। আমরা গরুর 7ম ব্যাচ পর্যন্ত শেষ করে ফেলছি, সবাইকে টাকা দিতে পারছি, নো সিঙ্গেল ক্লেম। গ্রিনিফাই 2 বছর, প্রথম গ্রিনিফাই 1 যেটা ছিল ওটাতে প্রথম বছরে টাকা দেওয়া হয়েছে। এই বছর আমাদের আম বাগানের যেটা বাগান আমি শুরু করছিলাম সেটার প্রথম পুরো ফলনটা আসবে 3rd ইয়ার। এই বছর প্রথম আমরা পুরোপুরি ফলন পাবো। সো বাগানের সাকসেসটা এখন আসা শুরু, বাগানের সাকসেস এখন আসা শুরু করবে। আচ্ছা, একটু ভাই আমি থামাবো আপনাকে। শিওর। আমার এটা সবসময় মানে আপনাকে সামনে পাওয়ার আগে থেকে আমার মনে এই প্রশ্নটা সবসময় হতো যে ভাই আপনি পাবলিকলি আসলে যেভাবে যে টাকাগুলো নেওয়া হচ্ছে, আপনাকে কোনো ভয় কাজ করে না যে
আল্লাহ না করুক যদি এদিক থেকে, আপনি তো এটা হয়তো বা এই প্রশ্নটা মুখোমুখি হয়েছেন কি আমি জানি না, বাট পাবলিকলি এতগুলা টাকা নিয়ে যদি এদিক থেকে সেদিক হয় তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে যাবে। এটা খুব চমৎকার কোশ্চেন। এটা হচ্ছে কীরকম, মানে এটা আমি মজা করে বলি কি, ভয় পাবে বাট পারে, আমি তো বীর বাহাদুর। হ্যাঁ, এখন দ্বিধা কাদের মধ্যে কাজ করবে, যাদের মধ্যে ভয় আছে। ভয়টা কোত্থেকে আসবে? ফেইলর। আমি ফেল করার আমার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নাই, এবং চিট করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমি আমার হার্ড ওয়ার্ক করবো, 100%। দ্যাটস ইট। আমি আমার আনসারটা পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা। আবার অনেকে বলে যে মানে মানে ঘুম হয়তো, ঠিক আছে। সো আমি ঘুমে এখানেই আমি এখন মানে উইথিন 3 মিনিটস আমি ঘুমায় যেতে পারবো হেলান দিয়ে। হ্যাঁ, সো ওই টেনশনটা হয় না, ঠিক আছে। আচ্ছা, তোমার কোশ্চেনে আসি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ছেলে অন্য যারা ফলো করতেছে বা যারা, তারা কি করতে পারে। আর একটা হচ্ছে যে টার্গেট হচ্ছে প্রচুর টাকা কামানো। আবার টাকা কামানোর পেছনে উদ্দেশ্যটা কি হতে পারে? হ্যাঁ, তো প্রচুর টাকা কামানোর জন্যে টাকার পেছনে টার্গেট করার দরকার নাই, কাজের পেছনে টার্গেট করা উচিত। হ্যাঁ, ধরো ময়মনসিংহ শহরে যে ছেলেটা সবচেয়ে ভালো ঝাড়ুদার, তার বেতন তো এই ময়মনসিংহ শহরের মধ্যে সবচেয়ে বেশি। হ্যাঁ, ময়মনসিংহে যে লোকটা সবচেয়ে ভালো কলা চেনে এবং কলা বিক্রি করতে পারে, তার দোকানটা সবচেয়ে জমজমাট চলে, তার প্রফিট সবচেয়ে বেশি। এই ময়মনসিংহ শহরে ফুডকার্টে 2 লাখ টাকা মাসে ইনকাম করে এরকম লোক তো আছে। আর বিশেষ ক্যাডার যে 40,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, আর যে 2 লাখ টাকা ঘুষ হারাম ইনকাম করে, এটাও তো আছে। আসলে তো তার ইনকামটাই লেভেলের, বিশেষদের পৌঁছাচ্ছি। আচ্ছা, হোয়াটএভার। এটা আসলে আমাদের আসলে ক্যারিয়ার চুজ করার সময় এভাবে করা উচিত যে কোন কাজটা করলে আমরা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবো। এবং আমি সমাজকে সবচেয়ে বেশি সার্ভিস দিতে পারবো। একজন বিশেষ ক্যাডার যদি মনে করে যে আমি গুড সার্ভিস দিব, সে নিজেকে লিজেন্ডারি পর্যায়ে নিয়ে যেতে পারে। সিস্টেমে অল্প কিছু লোক খারাপ, বেশিরভাগ লোকই ভালো। তো এক্সেলেন্সের পেছনে ছোটার দরকার, এবং এক্সেলেন্সে আসার জন্যে একটা লম্বা সময় প্ল্যান করা দরকার। 10 আওয়ার্স রুলস। হ্যাঁ, 10 আওয়ার্স রুলস। এর সাথে যোগ দুটো জিনিস, আমি কয়েকদিন আগে এই কথাটা বারবার বলতে হয়, কারণ সায়েন্স সবসময় সায়েন্সই। সেটা হচ্ছে একজন মানুষ তার নিজের ক্যারেক্টারটা অ্যানালাইসিস করা উচিত। 16 পার্সোনালিটি টেস্ট নামে একটা টেস্ট আছে, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। ওই পরীক্ষা দিয়ে আমি কি হলে আমি সবচেয়ে ভালো করতে পারবো আমার ক্যারেক্টার অনুযায়ী, সেটা পাওয়া যাবে। 60 পার্সোনালিটি টেস্ট লিখে সার্চ দিলে যে পরীক্ষা আসে, সে পরীক্ষা দিলে সে তোমাকে 4 অক্ষরের একটা সংকেত দেবে। এই সংকেতটা দিয়ে আমি যদি সার্চ দিই যে ইএনএফপি বা আমার যে ক্যারেক্টার অ্যানালিসিস, ক্যারেক্টার সিগন্যাল আসছে, এটা লিখে আবার সার্চ দেওয়া যেতে পারে এটার ক্যারিয়ার কোনটা ভালো হতে পারে। ও হতে বলবো যে তুমি উকিল হলে ভালো করবা, কেউ হতে বলবো যে তোমাকে বিজনেসম্যান হলে ভালো করবা, অথবা সোশ্যাল ওয়ার্কার হলে ভালো করবা। হ্যাঁ, সোশ্যাল ওয়ার্কার আমি এই যেমন আমি উগান্ডাতে যে ভাইয়ের বাসায় আছি, উনি হচ্ছে উগান্ডায় ব্রাক উগান্ডার অপারেশনাল হেড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা কি বলে, লাখের উপর স্যালারি পায়, মানে কয়েক লাখ স্যালারি পায়। আমাদের 4 তলায় আছে হচ্ছে 7টা কান্ট্রির অপারেশনাল হেড। মুক্তাগাছা বাড়ি, এখানে ফুলবাড়ি মুক্তাগাছা এই পাশে বাড়ি। উনিও খুব ভালো স্যালারি পায়, প্রাডো গাড়ি নিয়ে চলে, নিজের কেনা। আচ্ছা, আমরা প্রতিদিন সন্ধ্যায় আমরা কফি খাই, অথবা আমার কফি খাইতে ইচ্ছে করলে বাসা থেকে বের হয়ে ওই একই কম্পাউন্ডে, যেহেতু 2টা বিল্ডিং পরে, গিয়ে ভাই কফি খাবো। ওই ভাইয়া কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, 4-5 লাখ স্যালারি পাচ্ছে। সো ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে তো ওখানে যে এটা পাচ্ছে না, সে কি করতেছে, সে একটা মোটামুটি 1 লাখ টাকা স্যালারিতে জব করতেছে বাংলাদেশে, সে হ্যাপি। হ্যাঁ, তার মানে ওনার কাজে ওনার ম্যানেজমেন্ট স্কিল অসাধারণ। আমি প্রতিদিন ওনার কাছে শুনতেছি, শিখতেছি, এবং উনি মানে ব্রাকের প্রতিষ্ঠাতাকে সবাই ওনারা এমপ্লয়ি, ওনাদের সাথে যারা কাজ করে সবাই আবেদ ভাই বলে রাখে। আবেদ ভাই লাইফ হিস্টোরি বারবার বিভিন্ন জিনিস আমাকে উনি বিভিন্ন টিপস দেয়, আর আমি নিজে কনফিডেন্ট ফিল করি যে হ্যাঁ,
আবেদ ভাই যেভাবে চিন্তা করতো আমার মধ্যে ওই চিন্তাগুলো আমি দেখতেছি ওইভাবে কাজ করতেছি, কনফিডেন্স বাড়তে থাকে আর কি। মিজান ভাই সম্ভবত ইচ্ছে করে এটা করে আমার সাথে, যে যেন আমার কনফিডেন্স স্নেহ করে অনেক, এবং সবসময় উৎসাহ দেওয়ার জন্য হয়তো এটা করেন। তবে ব্রাক আমাকে অনেক হেল্প করতেছে ওখানে, কারণ রিসেন্টলি আমি দেখতেছিলাম যে আপনার প্রোফাইলে মেবি এই জিনিসগুলো। হ্যাঁ, ব্রাক হেল্প করতেছে কোন দিক দিয়ে, ওনাদের তো অনেক 2006 সাল থেকে ওখানটাতে কাজ করার অভিজ্ঞতা। সো ওখানকার সোশ্যালিস্ট মানে ওখানকার লোকজন কেমন, ওদের সাথে কিরকম বিহেভ করতে হয়, কীভাবে ওরা তো লোকজন নিয়েই কাজ করে, ওই লোকাল পিপল, গ্রামের লোকজন, তো ওনারা কীভাবে ম্যানেজ করেন, এই জিনিসগুলো আমি প্রতিদিন শিখতেছি ওনাদের কাছে। এটা মানে আল্লাহ পাঠাই দিছে আর কি, আল্লাহর রহমত আর কি। ব্রাকের ব্যাপারে আমার অনেক ভুল ধারণা ছিল, পাবলিকের অনেক ভুল ধারণা আছে, যেটা আমি ক্লিয়ার অনেক খুব কাছ থেকে দেখে অনেকগুলো জিনিস ক্লিয়ার হতে পারছি আর কি। বাকিটা হচ্ছে যে এক্সেলেন্সি আমার চুজটা করব, আমি গোল সেট করব, এবং এটা নিয়ে আমাকে 10 বছর 15 বছর মেয়াদি কোশ্চিন করতে হবে, মানে পরিশ্রম করতে হবে আর কি। রকেট সিং মুভিটা দেখছো কি? রকেট সিং বলিউডে দেখা উচিত। আচ্ছা, রকেট সিং মুভিতে রকেট সিং এর যে বস থাকে, ও যখন শেষে এসে ওকে টাকাটা, দোকানটা ওকে ফেরত দেয়, তখন একটা কথা বলে, এই ডায়লগটা আমার খুবই প্রিয়। বাংলা করলে যেটা আসে সেটা হচ্ছে যে, লাইনগুলো এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যখন টেবিল হয়ে যায় বিছানা, অফিস হয়ে যায় ঘর, ক্ষুধা তৃষ্ণা, ব্যথা বেদনা, বউ বাচ্চা, কোনো কিছুই মনে থাকে না, তখন একটা কোম্পানি দাঁড়ায়। অবশ্যই, মানে পরিশ্রমের লেভেলটা দেখো। টেবিল হয়ে যায় বিছানা, হ্যাঁ, ক্ষুধা তৃষ্ণা, ব্যথা বেদনা, বউ বাচ্চা, হ্যাঁ, এবং ঘাম হয়ে যায় রক্ত, তখন একটা কোম্পানি দাঁড়ায়। সো পরিশ্রমের মানে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই। এবং আমাদের বাংলাদেশে যেমন, আমি আইটিতে কেন সাকসেস পাই নাই, যথেষ্ট সাকসেস পাই নাই, সেটা কারণ হচ্ছে জাম্পিং মেন্টালিটি। আমি গ্রাফিক্স ডিজাইন পারি, আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি, আমি ওয়ার্ডপ্রেস পারি, আমি ওই অ্যাফিলিয়েশন পারি, আমি আর্টিকেলও রাইটিং পারি, আমি এসইও পারি, আমি অ্যাফিলিয়েশন পারি, আমি অ্যামাজন অ্যাপিও ধারণা রাখি, এবং এই সবগুলো জায়গা থেকে আমি টাকা সাকসেসফুলি আর্ন করছি, $2 লাখ $2.5 লাখ আর্ন করছি। তো কিন্তু কোনোটাতেই আমি একদম মাস্টার, ওয়ার্ল্ডের টপ লেভেলে চলে যাও, যে একটা লোগো করলে $500 পাওয়া যায়, সে দিনে 1-2টা লোগো করবে, $500 আর্ন করবে। সো ওই লেভেলে যায় নাই। বাংলাদেশে এমন অনেকে, কয়েকজন অ্যাডসেন্স পাবলিশার আছেন যারা হচ্ছে মাসে $30,000 $40,000 $70,000-80,000 ইনকাম করছে, এবং BMW চালায়, টাঙ্গাইলে থাকে, ঢাকাতেও না, বা নরসিংদী মানে আশুগঞ্জে থাকে, এরকম আছে। তো তারা হয়তো 2014-15 সালের পরে গিয়ে এটার নাম শুনছে, আমি 2007-এ করছি। সো আমি যদি ফোকাস থাকতাম, এটা আমি যদি আমার অ্যাডসেন্সে ফোকাস থাকতাম, অ্যাডসেন্স হারাম, আমি 2014 সালের পর জানতে পারছি এটা হারাম, আমি বন্ধ করে দিছি। বাট তার আগ পর্যন্ত করছি, তো ওই সময়ের মধ্যে তো আমি আরো অনেক বেশি আর্ন করতে পারতাম। আমি জাস্ট প্রসেসটা বলতেছি, আমি ফোকাস ছিলাম না বলে এটা সম্ভব হয় না। শুধু কি ফোকাস নাকি পরিশ্রমের ঘাটতি, কোনটা মনে হয়? দিনে 15 ঘন্টা যদি কম্পিটিশনে বসে থাকি, এর চেয়ে বেশি পরিশ্রম আর কি করবো? আচ্ছা, হ্যাঁ, পরিশ্রমের ঘাটতি না, আচ্ছা, ফোকাসের ঘাটতি। হ্যাঁ, এবং সবগুলো থেকে আমি সাকসেসফুলি ভালো আর্ন করছি। তো আর্ন করছি, বাট বারবার সাবজেক্ট চেঞ্জ করছি, আমার এক জায়গাতে থাকা জরুরি ছিল। সো প্রথম হচ্ছে সাবজেক্ট চুজ করা, দেন ওটাতে ফোকাস থাকা 10 বছরের জন্য, যে আমি এটাতে এই জায়গায় করব, এবং এটাকে ভিজুয়ালাইজ করা, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বা প্রতিদিন নিজেকে রিভাইজ করা, যে আমি ওই জায়গায় যেতে চাই, আমি ওই জায়গায় যেতে চাই, আমি যে ক্লিনিক করব এটা আমার 2001 সালের ডায়েরিতে লেখা। তো করব, এখনো হয়তো সামনে বছর করবো, তারপরে বছর করব, কিন্তু প্ল্যান করা। আমি যে কোম্পানি একটা করতে চাই, যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে, সেটা আইটি কোম্পানি হবে না এগ্রিকালচার, তখন আমি জানতাম না। বাট আমি যেটা বললাম, ফিনান্স বা মার্কেটিং অথবা ম্যানেজমেন্টের বই পড়ছি, সাইকোলজি পড়ছি, এগুলো পড়ার কারণ ছিল আমি 2006 প্ল্যান করছি আমি একটা বড় কোম্পানির মালিক হব। কিন্তু এই মালিক হতে গেলে আমরা 2007-এ আমার আরেকটা ফ্রেন্ড, উনি আর আমি 2 ভাগ হয়ে গেলাম। আমি বললাম যে আমার অফিসের মানে রান্না থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে,
অ্যাকাউন্টস বা যে কোনো সেকশনে কাজ করার মতো যোগ্যতা অর্জন করলে আমি কোম্পানির মালিক হতে পারবো। আর উনি চিন্তা করলো আমি তো আমার কাছে আমি টাকা সংগ্রহ করব, আমি টাকা দিয়ে লোক হায়ার করব, কাজ করাবো। দুজন তো প্রসেসে চলে গেলাম। সো এখন ওই প্রসেসের মধ্যেই আছি। হ্যাঁ, তো এই মানে এই যে পরিশ্রমের যে ব্যাপারটা এবং গোল সেটিংয়ের ব্যাপারটা, এই দুটো মিলেই আসলে কাজ করতে হবে এবং স্লিপ হওয়া যাবে না। মাঝখানে কনফিউজড হওয়ার মানে যখন একটু সাকসেস আসবে না, আল্লাহ টেস্ট করার জন্য আরো অনেকগুলো অপশন পাঠাবে, বাধা তো দিবে, অনেকগুলো অপরচুনিটিও আসবে কনফিউজ করার জন্য, যে বাবা তুমি এখানে 10,000 টাকা মাস ইনকাম করতেছো, 30,000 টাকা ওই কাজ করলে ইনকাম করতে পারবা, তুমি ওটা বাদ দিয়ে তখন এই জাম্পিং, তুমি আসলে ডেডিকেটেড কিনা সে চেক করতেছে। হয়তো ওই কাজে গেলে আমি এখন 30,000 রান করবো, কিন্তু এখন থেকে 5 বছর পর, 10 বছর পর। সো এই কনফিউজটা হওয়া যাবে না। আমি যেটা একদম দরকার হলে 1 বছর ধরে চিন্তা করুক কেউ, কিন্তু গোলটা ফিক্স করে ফেলুক যে আমি এটা হতে চাই। এই জন্যই তো 16 পার্সোনালিটি টেস্ট। আমার সাথে কোনটা ম্যাচ করবে, আমার ক্যারেক্টারের সাথে কোনটা ম্যাচ করবে, এটা আসলে আমরা সবসময় বুঝতে পারবো না। এটা বোঝার জন্যে মেয়ার ব্রিক্স থিওরি 1965 সালে, এটা মেয়ার ব্রিক্স উনি এটা করছে। এই থিওরিটা ওটার উপরেই কাজ করে যে একজনের ক্যারেক্টার কি, তোমার ক্যারেক্টার, তুমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, তুমি ইমোশনাল না লজিক্যাল, তুমি লং সাইটেড না শর্ট সাইটেড, এটা বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন তুমি ইন্ট্রোভার্ট একটা মানুষ, তুমি ভাবলা যে ঠিক আছে আমি একজন ট্রেনার হব, অথবা আমি ব্যাংকের ম্যানেজার হতে চাই, অথবা আমি মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চাই। ইন্ট্রোভার্ট মানুষ মার্কেটিংয়ে কেমনি করবে, মানুষের সাথে অলওয়েজ তাকে কমিউনিকেশন করতে হয়। তোমার দূরদৃষ্টি খুব একটা ভালো না, তুমি 5 বছর পরে কি হতে পারে এটা কল্পনা করতে পারো না। তোমার কারণ মনে হয় আমার সামনে যেটা আছে আমি সেটাকে সমাধান করি। তুমি লং সাইডেড, তুমি যে বিভিন্ন বিষয়ে যখন প্ল্যান দিচ্ছ, দেখা যাচ্ছে যে সেই প্ল্যানগুলোতে তুমি 10 মাস পরে কি ঘটবে এটা তুমি আসলে মানে প্রেডিকশন দিতে পারতেছো না। কেউ কেউ খুব ভালো পারতেছে, 5 বছর পরের কথা অনুমান করে বলছে এটা এমন হইতে পারে। এবং তোমাকে নিয়ে গিয়ে বসানো হলো একটা কোম্পানির সিইও হিসেবে, ওই কোম্পানি বরবাদ হয়ে যাবে, নিজেও বরবাদ হয়ে যাবে। এখন সম্রাট আকবর অথবা সম্রাট বাবর যদি লং সাইডেড না হতো, তাহলে তো দিল্লিতে অ্যাটাক করতেন না, তাই না? আচ্ছা, যত আমাদের ধর্মে যত নবী রাসূল আছেন, অথবা ধর গৌতম বুদ্ধর কথা বলি, কি করছেন? উনি ধ্যান করছেন। ধ্যান করার পরে উনি লং সাইডের একটা ভিশন পাইছেন, তারপর উনি ধর্ম প্রচার করছেন। শ্রীকৃষ্ণ দেখা যাচ্ছে তোমার অর্জুনকে আর যুধিষ্ঠিরকে পরামর্শ দিচ্ছে, হ্যাঁ, লং সাইডেড। নবীজি বললেন, হিজরত করলেন, হুদায়বিয়ার সন্ধিতে অপমানজনক চুক্তি করে আসলেন, উনি তো লং সাইডেড ছিলেন। উনি জানতেন এর রেজাল্ট কি আসবে, জানতেন বলেই তো উনি ওটা চুক্তি করছেন। আর অনেকগুলো সাহাবী খুব অসন্তুষ্ট ছিল যে ঠিক আছে নবী করছে মেনে নিচ্ছি, কিন্তু আসলে মনে হচ্ছে ঠিক হলো না, ঠিক আছে, শর্ট সাইটেড। তো ক্যারেক্টার অ্যানালাইসিস করে তারপরে গোল সেট করা উচিত। তখন দেখা যাবে যে এই যে লম্বা সময় এটা টেস্ট করতেছে, ওটা একজনের মানুষের, বাংলাদেশের বেশিরভাগ মানুষের 60 বছর বয়সে গিয়ে চিন্তা করে যে সারা জীবন কি করলাম, কিছুই তো হলো না। মানে সারা জীবনে সে তার রাইট ক্যারিয়ারটা চুজই করতে পারে না। তার জীবনে যে লক্ষ্য ছিল, হ্যাঁ, এটার ইংরেজিতে একটা চমৎকার কথা আছে, সেটা হচ্ছে পারপাস অফ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লাইফ। একটা জীবনের উদ্দেশ্য জীবনের চাইতে মূল্যবান। এই কারণেই হয়তো কর্নেল তাহের সম্মুখ সমরে ছিলেন, এবং এই জীবনের উদ্দেশ্যটা এরকম বলেই হইতেছে দেশের জন্য মানুষ জীবন দিচ্ছে। জীবনটা ইম্পর্টেন্ট না, লক্ষ্যটা বেশি ইম্পর্টেন্ট। এই যে জুলাইয়ে যে ঘটনাগুলো ঘটলো, জীবনের পরোয়া করে নাই কেউ। সবাই লক্ষ্যের দিকে আমরা ছুটে গেছিলাম, সবাই লক্ষ্যের দিকে ছিল, লক্ষ্যটাই বেশি ইম্পর্টেন্ট ছিল, জীবনের চেয়েও বেশি ছিল। সো এই পারপাসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পারপাসটা যে কি এটা তো খুঁজে পেতে হবে। এবং 97% মানুষ লাইফের মানে এই পারপাসটা খুঁজে পায় না, হাতড়ে মরে।
খুবই সিম্পল বিষয়। তুমি যখন এটা গ্রামারে ফেলবা তখন খুবই সিম্পল বিষয়। মেয়ার বিক্স থিওরি পরীক্ষা দাও, 60% পরীক্ষা দাও, 1-1.5 ঘন্টা লাগবে। তারপর এটা নিয়ে 1 সপ্তাহ পড়াশোনা করে দেখবা যে লাইফের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা সঠিক এই যেমন কেমনে বুঝাই, এটা আমি লাস্ট রিসেন্ট এক ভাইয়ের কাছে শিখলাম। উনি খুবই ওনার লাস্ট স্টার্ট আপ উনি 52 মিলিয়ন পাউন্ডে সেল করছেন। উনি 1000 crore প্লাস মালিক আর কি, প্লাস ফিনান্সে পিএইচডি করা। ওনার এক্সাম্পলটা এখানে বলি, সেটা হচ্ছে 80-র সাথে 79 গুণ দিলে কত হয় বলো তো? ওই 80-র সাথে 80 গুণ দিলে কত আসে? 6400। ওখান থেকে 79 বাদ দিলে তো আসতেছে। 6321। এখন এইটা তুমি ওই প্যাটার্নে চিন্তা করছো বলে তোমাকে ইজি হয়ে আসছে, কিন্তু এমনি যদি চিন্তা করতে যাও একটা একটা করে তাহলে অনেক কঠিন। সো ট্রিক্সটা শিখলে এই জিনিসটা খুব সহজ। ট্রিক্স না শিখলে দুনিয়া ঘুরে আসা পারতেছি না, ক্যালকুলেটর দরকার। হ্যাঁ, তো ওই ট্রিক্সটা জানা দরকার যে আমি আমার লাইফের উদ্দেশ্যটাকে এটা খুঁজে বের করবো কীভাবে। এটার জন্য অনলাইনে গুগলকে জিজ্ঞেস করো পারপাস অফ লাইফকে আমি কোন সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে খুঁজে বের করতে পারবো আমার লাইফের। প্রথম কথা হচ্ছে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে এগ্রিকালচার আসার কোনো মানেই হয় না। হ্যাঁ, মানে আমি করছি বলে আরেকজন এটা করে ফেলতে পারবে, বিষয়টা এমন না। বিষয়টা এরকম না। আমাকে পাত্তা না দেওয়াই ভালো। পাত্তা না দিয়ে তারপরে পাত্তা না দিয়ে সেখান থেকে চিন্তা করা দরকার যে আসলে আমি কি চাচ্ছি, অন্যর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে নিজের অ্যাবিলিটি, নিজের কোয়ালিটি এগুলো দিয়ে ইনফ্লুয়েন্স হতে হবে। কারণ অন্যদের ইনফ্লুয়েন্স হলে কিছুদিন পর দেখা গেল আমি ব্যর্থ হয়েছি মানে সে ব্যর্থ হবে তা তো না। আকিস গ্রুপের আমাদের খুব বড় একজন ব্যবসায়ী, আমি নাম ভুলে গেলাম, উনি একটা কথা বলছিলেন, একই ব্যবসা করে কেউ লস করে, একই ব্যবসা করে কেউ 1000 কোটি টাকা করে। তো আসলে প্রবলেমটা হচ্ছে ম্যানেজমেন্ট, ওটার ভিতরে না আমি পারতেছি মানে আরেকজন পারবে, অথবা আমি না পারলে আরেকজন পারবে না, এরকম না। তো এগ্রিকালচারে যদি কেউ আসতে চায়, প্রথম কথা হচ্ছে যে এখন তো যারা পডকাস্ট দেখবে বেশিরভাগ কিছু শিক্ষিত ছিলেন। প্রথমে চিন্তা করা দরকার যে গতানুগতিক যে সিস্টেম আছে, আমি যে প্রজেক্টটা করতে, যে কাজটা করতে চাচ্ছি, এই কাজটা গত 5 বছর ধরে কারা করতেছে তাদের অন্তত 5 জনের সাথে কথা বলা, 3 জন সাকসেসফুল আর 2 জন ধরা খাওয়া। অবশ্যই ভাই। ফিজিক্যালি গিয়ে কথা বলতে হবে, ফোনে না। তার প্রজেক্ট ভিজিট করতে হবে, দেখতে হবে সাকসেসফুলরা কেমন সাকসেসফুল হলো এটা অ্যানালাইসিস করতে হবে, আনসাকসেসফুলগুলো কেন ধরা খেলো এটা বুঝতে হবে। মার্কেটিংয়ে সোয়াট অ্যানালাইসিস নামে একটা অ্যানালাইসিস আছে, এই অ্যানালাইসিসে ফেলতে হবে। সোয়াট অ্যানালাইসিস নিয়ে গুগলে সার্চ দিয়ে শিখে নেবেন, এখানে আমরা কথা না বলি। তো এটা হচ্ছে মার্কেট রিসার্চ করা। আমি একটা কাজ করি মার্কেট রিসার্চ করা। আমি কেউ যদি মনে করি যে আমি মানে ট্রেডিং করব, তাহলে সংশ্লিষ্ট ট্রেডিং নিয়ে গিয়ে 3 বছর জব করো। যদি কেউ গরু খামার করতে চায় 6 মাস একটা গরু খামারে গিয়ে চাকরি করো ভাই, রাখাল হিসেবে। ঠিক আছে, এমনিতে ভাবলে তো খুব ভালো লাগে যে গরু পালতেছে, অনেক সুন্দর সুন্দর গরু আছে, খুব রোমান্টিক চিন্তা। কিন্তু গরুর দড়ি ধরে আছে, সেই গরু ধুম করে দৌড় মারছে আর হাতের চামড়া ছিলে চলে উড়ে মানে চামড়া উঠে চলে গেছে দড়িতে। হ্যাঁ, এটা কেমন লাগে? অথবা খুব চড়া রোদ, চৈত্র মাস বৈশাখ মাসে চড়া রোদের মধ্যে আমি হাটের মধ্যে গিয়ে গরুর দাম করতেছি, এদিকে আমার রোদের ঠেলায় মাথার চান্দি উড়ে গেছে, এমনিতে মাথায় চুল নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো বাস্তবে একবার টেস্ট করে নেওয়া উচিত নিজে ইনভেস্ট করার আগে। এবং মিনিমাম ইনভেস্টটা শুরু করা উচিত। মানে এগুলোর পরের ধাপ হচ্ছে শুরু করলে মিনিমাম কীরকম দেখা গেল যে যত রোমান্টিক ভাবছিলাম ভাই এই গরু পালা, অথবা হচ্ছে যে আমি একটু সবজি চাষ করতে গেছি, রকমেলনে ভালো লাভ আছে, আমি নিতে গেছি, আমার হাতে ফসকা পড়ে গেছে। এই যে উপর হয়ে বসে থাকতে গিয়ে যে কোমরে ব্যথা হয়ে গেল, এতে এনজয় করতেছি না। আগে তো খুব ভালো লাগছিল। অথবা ভাই আমি আপনাকে শেষ পর্যন্ত হলাম, এটা কারণ বাজারে গিয়ে আমি রাত 3টা বাজে নিয়ে গেছি, সবজি নামানোর পর দেখা গেল কীরকম আরও 3 ট্রাক চলে আসছে। ভাবছিলাম 20 টাকা কেজি পাবো, যাওয়ার পর দেখি 3 টাকা কেজিও বলে না। এখন সন্ধ্যা মানে সারাদিন ধরে কাজ করে প্যাকেজিং করছি, সারা রাত ধরে এখান থেকে শেরপুর থেকে ওটাকে কারণ বাজার নিয়ে গেছি। তারপর দিন সন্ধ্যা পর্যন্ত আমি সবজি নিয়ে ওখানে আড়তে খাড়ায় আছি, আড়তের মালিক পাত্তাও দিতেছে না। হ্যাঁ, তারপরে সব সবজি রেখে চলে আসছি, ওখানে সবজির দাম ও আড়তের মালিক সবজিগুলো বিক্রি করছে, এখন টাকা তো রিসিভ করছে সে ক্যাশে, আমারে পাঠাতে ঘোরাঘুরি করতেছে। দুনিয়া খুব খারাপ।
মানুষ খুব নিষ্ঠুর, এসব মনে হয় না ধূর ছাতা আমার ভালো লাগতেছে আমি করব না। সো ওই ইনভেস্ট করে লস খাওয়ার তুলনায় আগে ওই কাজটা অ্যাটলিস্ট মিনিমাম 5 জন লোকের সাথে কথা বলা, সংশ্লিষ্ট কাজে গিয়ে কোনো জায়গায় চাকরি করা, অভিজ্ঞতা নেওয়ার জন্য যে আমি আমার সাথে শ্যুট করতেছি কিনা, আমি পারতেছি কিনা, আমি মজা পাচ্ছি কিনা। কারণ কৃষিকাজে টাকা খুব কম, অন্য কাজ করলে হ্যাঁ যেমন বা বিক্রি করলে অনেক প্রচুর প্রফিট, হ্যাঁ চাকরি করলে যা হয় হোক অফিসের উপর দিয়ে যাবে, হ্যাঁ আমার কি এরকম অ্যাটিটিউড নিয়েও কাজ অনেকে করে। কিন্তু সততার সাথে কাজ করলে যেটাই করো, মানে হারাম কাজ করো হালাল কাজ করো, যে মানে হার্ডওয়ার্ক এবং সততার সাথে কাজ করতে হবে। এবং এই কাজ করতে গেলে এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করা উচিত নিজে কাজ শুরু করার আগে। আচ্ছা, এখানে ভাই আমি 2টা পয়েন্ট অ্যাড করবো। সেটা হলো যে এখানে একটা কথা বললেন যে এই যে আমরা আসলে একজনকে দেখে এই জায়গায় চলে আসা বা ওইভাবে স্বপ্ন দেখা, আসলে এটা বর্তমানে মিডিয়াগুলোতে আপনি দেখবেন যে একজন সফল হয়েছে তাকে নিয়ে যে পরিমাণ মাতামাতি করে, তখন ওইটা দেখে 1000 মানুষ ওই জায়গায় ছুটে যায় এবং 1000 জনের মধ্যে দেখা যায় যে 900 মানুষ ফিল করে। তো এই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় যে আসলে প্রথম হচ্ছে আমরা এই ধরনের নিউজগুলো কোথায় বেশি পাই? ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েটর তার টার্গেট থাকে কি? ভিউজ। ওই ব্যবসায়ী তার ব্যবসায় সাকসেসফুল কি আনসাকসেসফুল এটা তার কাছে ম্যাটার করে না, তার কাছে ম্যাটার করে ক্লিক বেট। অবশ্যই রাইট। তো ফেসবুকে আমরা বা অথবা ইউটিউবে যে ধরনের সাকসেসফুল ভিডিও যাদের দেখি, দেখা উচিত যে তারা কতদিন ধরে সেই ব্যবসাটা করতেছে। যাদেরকে দেখতেছি তারা কি 5 বছর পার করছে ব্যবসায়, নাকি 6 মাস ধরে শুরু করছে? এখন বায়োফ্লকের জয় জয়কার, ঠিক আছে, একজন খুব সাকসেসফুল হয়েছে, আসলে সে কি মাছ বিক্রি করে টাকা ইনকাম করছে না ট্রেনিং বিক্রি করে ইনকাম করতেছে? হ্যাঁ, এটা একটা হ্যাঁ অবশ্যই। তো এবং সে এই বায়োফ্লকটা 5 বছর ধরে করতেছে কিনা নাকি 6 মাস হলে করতেছে? তাহলে আমি 5 জন সাকসেসফুল যে 5 বছর ধরে সাকসেসফুলি বায়োফ্লক করতেছে, আমি বুঝতে পারছি ভাই। আর এখানে আরেকটা জিনিস আসে যে সেটা হলো যে আমি এটা সম্পূর্ণ আমার অ্যান্সারটা পেয়ে গেছি। দ্বিতীয় যে পয়েন্টটা আসে যে সেটা হলো যে আপনি যে বলছিলেন যে ভাই আমাদের যে কৃষিতে মেনলি কৃষিতে যে যারা আসলে আসবে তাদের জন্য আপনি একটা পরীক্ষা বললেন, ওই পরীক্ষা করে সব কিছু করে এই সেক্টরে আসলো, কিন্তু আলটিমেটলি যখন সে তার গোলটা ফিল আপ করতে পারতেছে না, তখন তার আসলে কোনটা ডিসিশন নিয়ে আসলে সামনে আগাবে? আমার প্রশ্নটা আমি বুঝতে। বিজনেসে একটা ওয়ার্ড আছে তোমার স্টার্ট আপ বিজনেসের মধ্যে, পিভট। বিজনেস মডেল চেঞ্জ করে ফেলা। আমার সাথে এই ব্যবসা স্যুট নাই করতে পারে, আরেকজন গরু বিক্রি ভালো করতেছে, তার নেগোসিয়েশন স্কিল ভালো, সে গরু কেনার সময় 500 টাকা আমার চেয়ে কমে কিনতে পারছে, দালাল ধরে হোক হাতে পায়ে ধরে হোক নাটক করে হোক গরু কিনতে গিয়ে কেঁদেই ফেলছে, ভাই এই গরুটা আমার একদম জানের দিলের মতো লেগে গেছে, দেন আপনার হাতে পায়ে ধরতেছি, কেঁদেই ফেলছে, গরুটা নিয়ে অন্যদিকে তাই মুসকিমের হাসে 500 টাকা কমে নিলাম। কত যে নাটক হয়। আচ্ছা, তো এখন তো এটা পিভটিং খুবই এটা অ্যাকসেপ্টেবল। ওকে, মানে যখন এরকম চ্যালেঞ্জ আসতেছে আমাকে চেঞ্জ করতে হবে কিছু জায়গায়, হ্যাঁ আমাকে তো বিজনেসের আমি যখন শুরু করবো এবি টেস্টিং তো করতেই হচ্ছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতেই হচ্ছে, আমি বিজনেস মডেল চেঞ্জ করতে পারি, আমি নিজেকে একটু চেঞ্জ করতে পারি, এগুলো তো চলতে থাকবে। এটা এই কোহিনুর কেয়া সাবান কেয়া বই বন্ধ হয়ে গেল, তা আমরা কি সাবান বিক্রি করতেছে না? করতেছে। লিভার ব্রাদার্সে কয়টা সাবানের ব্র্যান্ড আছে বলো তো বাজারে? আমার জানা নাই, সম্ভবত 17টা। তুমি দোকানে গিয়ে লাইফ বয় বাদ দিয়ে অন্য যে সাবান, লাক্স বাদ দিয়ে অন্য যে সাবান কিনতেছো ওটাও লিভার ব্রাদার্সের বিজনেস। তারপরে ধরো একটা খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি বলি, যেমন ধরো জিলেট খুব সেফ। তো 50-এর দশকে জিলেট কোম্পানি 50 বা 40-50 এরকম 60-এর দশকে ওরা দেখলো যে আমেরিকার যেন মোটরসাইকেল গ্যাং আছে, খুব রাফ টাফ চালায়, এত বড় গোপ ঝুলে গেছে এরকম করে চালাইতেছে, হ্যাঁ হালে ডিভিশন চালাইতেছে। এই মোটরসাইকেল গ্যাংরা খুব ডেয়ারিং, এদের অ্যাডভেঞ্চার খুব পছন্দ। যেহেতু জিলেট ব্লেড খুব সেফ, গাল কাটে না, কোনো অ্যাডভেঞ্চার নাই, এরা ওটা ইউজ করে না, ওটা কোনো চ্যালেঞ্জই না, ওটা মেয়েলি জিনিস, দূর
পুরুষত্ব ওদের দেখানোর কিছু নাই। সো এদেরকে টার্গেট করে ওরা একটা নতুন অ্যাড বানালো, নতুন একটা প্রোডাক্টের ডিজাইন করলো, একদম খারাপ লেট, একটু এদিকে হতে গাল কাটা যাবে, এবং বিলবোর্ডে সুন্দর করে লিখে দিল ডোন্ট ইউজ ইট, ইফ ইউ ইউজ ভেরি কেয়ারফুল। মোটরসাইকেল গ্যাংগুলো আরে আমাদের চ্যালেঞ্জ করে টার্গেট মার্কেট ফিল আপ করে ফেললো। পিভট, দিস ইজ কল্ড পিভটিং। ওই প্রোডাক্ট চলতেছে না, সো আমি একটু টুইকিং করলাম, আমার প্ল্যানটা সাজালাম। ভাই একটু একটা প্রশ্ন আমার জানার, সেটা হলো যে সামনের 5 বছর পরে আপনার যে প্রতিষ্ঠান ফ্রেশি ফার্মা, এটাকে আপনি আসলে কোন জায়গায় দেখার ইচ্ছা আছে? আমরা ইউরোপে প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি, অন্তত কেনিয়া, তানজানিয়া, উগান্ডাতে আমাদের রিসোর্ট আছে, এবং ইউরোপের কয়েকটা জায়গায় আমাদের 30-40টা শপ ওপেন করে ফেলছি। এই অবস্থায় দেখতে চাই, এবং এখন 5,000 করে, এটা 15,000 করে ডেভেলপ করা। সাথে হচ্ছে লাইবেরিয়া, ক্যামেরুন অথবা নামিবিয়া, পশ্চিম আফ্রিকার এই দেশগুলোতে মুভ করে ওখানে আরও বেশি জমি নিয়ে কাজ শুরু করা।